ভিলাই। আর এগুলো যেহেতু অত্যন্ত ক্ষুদ্র কোষের অংশ, ক্ষুদ্র অংশ, তাই এদেরকে আমরা বলি মাইক্রো ভিলাই। কি বলি আমরা? মাইক্রো। কারণ মাইক্রো শব্দের অর্থই হলো অতি ক্ষুদ্র, মনে থাকবে। মাইক্রো শব্দের অর্থ হলো ক্ষুদ্র। তাহলে আমরা মাইক্রো শব্দের অর্থ বুঝলাম যে এটা দ্বারা কি বোঝায়? ক্ষুদ্র বোঝায়। আর আঙুলের মতো, এরকম আঙুলের মতো প্রক্ষেপ, প্রক্ষেপ মানে কোনো কিছু থেকে বের হয়ে গেছে, আঙুলের মতো এরকম প্রক্ষেপ, এই প্রক্ষেপকে আমরা বলি হলো ভিলাই। তাহলে ছোট ছোট ভিলাই মানে ক্ষুদ্র ক্ষুদ্র ভিলাই আবার কোষ ঝিল্লি থেকে আসছে। তাইলে আমরা বলতে পারি এগুলো হলো কোষ ঝিল্লির ভাঁজ। কি বলতে পারি আমরা? এরকম ভাঁজ হয়ে গেছে, এই ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই, মনে থাকবে। হ্যাঁ স্যার। তাহলে ক্লিয়ার এটা, আমি আশা করি। এখন দেখো, এই মাইক্রোভিলাইয়ের মধ্যেখানে যে ছোট স্থান আছে না, দেখো তো ছোট স্থান আছে না, এখন একটু ফাঁকা ফাঁকা থাকতে পারে না এরকম? মাইক্রোভিলাই এরকম, মাইক্রোভিলাই ফাঁকা ফাঁকা থাকতে পারে না? এই যে ফাঁকা ফাঁকা জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় আন্তঃকোষীয় স্থান। আন্তঃকোষীয় মানে কি? দুইটা কোষের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা তাকে বলে আন্তঃকোষীয় স্থান। ওকে, এইটুকু পর্যন্ত আছে। এই আন্তঃকোষীয় পাশাপাশি কোষগুলো কি হয় এখন দেখো। এই যে এই এই যতগুলো কথা বললাম, এরপরে যেটা থাকবে, কোষ ঝিল্লি একটা বৈষম্য ভেদ্য পর্দা। বৈষম্য ভেদ্য পর্দা আবার কি ধরনের কথা? আমি যদি বলি এইখানে, 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 এইটা হলো একটা ঘর, এই ঘরের মধ্যে কি আছে? এই যে একটা দারোয়ান, এই জায়গাটা দারোয়ান, এই জায়গায় একটা দারোয়ান। মন চাইলেই এই ঘরের মধ্যে দারোয়ান কি করবে না? দারোয়ান সবাইকে ঢুকতে দিবে না। তার মানে দারোয়ান কি করতেছে? দারোয়ান কি বৈষম্য করতেছে না, বলো? কোটা। বলো। জি স্যার। দারোয়ান তো বৈষম্য কোটা, করছে। হ্যাঁ, কোটা আছে তাদের কোনো চাকরি হ্যাঁ, দিচ্ছে, যাদের না তাদের দিচ্ছে না। ভেরি গুড। তাহলে কোটার মতো ও বৈষম্য করছে। তার মানে দেখো তো, যাদের কোটা আছে তাদের ঢুকতে দিচ্ছে, মানে যে ঢুকতে পারবে ছেলের মধ্যে সেদিন শুধু তাকেই ঢুকতে দিচ্ছে, এই তো বৈষম্য। কিন্তু তারা ভেদ হয়েছে, তাহলে সবাইকে সে ঢুকতে দেয়নি, এই জন্য বলা হয় কোষ ঝিল্লি একটা বৈষম্য ভেদ্য পর্দা। বুঝতে পারছো? আচ্ছা স্যার, লেখাটা আমার এখানে কি এর একটু দেরিতে ওঠে? আর কারো হয় এরকম? হ্যাঁ স্যার, আমার এখানে। কই না স্যার, ও ওদের আচ্ছা, ফোনে সমস্যা। তাহলে নেটের প্রবলেম হতে পারে। আমি যেহেতু রেকর্ড দিয়ে দিব, তারপরে তোমরা আরেকবার জাস্ট চোখটা বন্ধ, চোখটা খুলে দেখে সামনে রেখে রেকর্ডটা একবার একটু মনোযোগ দিয়ে দেখে নিলাম, তাহলে দেখা যাবে যে যা যা গ্যাপ আছে সেগুলো আরেকবার ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমার সমস্ত কথা এখানে রেকর্ড হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই। ওকে, তারপরে এখন মনোযোগ দাও, ক্লাস করতে করতে যেটা শিখবে সেটা বেশি গভীর হয়। তাহলে এখন দেখো এরপর আসলো কি? এরপর আসলো বৈষম্য ভেদ্য পর্দা। বললাম যে বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায় এগুলো কি করবে? এগুলো সবাইকে ঢুকতে দিবে না, নির্দিষ্ট জিনিস ঢুকতে দিবে। তোমার বইতে আরেকটা কথা লেখা আছে, সেটা হলো কি অভিশ্রবণের মাধ্যমে। আমি অভিশ্রবণ বলতে যা বলবো তা খুব মনোযোগ দিয়ে শোনো। আমি এই একটা নিলাম, এই একটা ধরো পাত্র নিলাম, এই একটা ধরো পাত্র নিলাম। আমি কয়টা পাত্র? দুইটা পাত্র নিলাম। দুইটা পাত্রের মধ্যে কি করলাম? এইখানে ধরো আমি কোন একটা জিনিস দিলাম, চিনি, উদাহরণস্বরূপ অনেক চিনি। এইটার মধ্যে প্রচুর চিনি, দুইটা কিন্তু একদম সেম অ্যামাউন্টের। এইখানে ধরো প্রচুর চিনি, এখানে ধরো 10 কেজি চিনি, আর পানি আছে 1 কেজি, খুব অল্প পরিমাণ পানি আছে, মানে চিনিটা এত পরিমাণ ঘন এখানে। আর অপরদিকে এইখানে আছে অল্প একটু চিনি, ধরো এখানে আছে 10 কেজি পানি, 1 কেজি চিনি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই পাত্রটা ঘন না, এই পাত্রটা হলো হালকা। এইটুকু তোমরা তো জানো যে আসলে হালকা বলতে কি বোঝানো হয়, মানে সে তার মধ্যে কি নেই, তার মধ্যে দ্রবটা কম আছে। কি আছে? দ্রবটা কম আছে। শরবত যদি বানাও, একটা শরবতের গ্লাসের মধ্যে পানিটা হলো দ্রাবক, শরবতের গ্লাসের মধ্যে পানিটা হলো দ্রাবক, যেই তুমি কি দাও, ট্যাং দাও, এবং তারপরে তুমি চিনি দাও, এই দুইটা হলো দ্রবক। আর এই দুইটা মিলে যা তৈরি হয় গোলাইলে, তার নাম হলো দ্রবণ। তাহলে আমি যদি এখন বলি এইখানে চিনি একটা দ্রব, এইখানেও চিনি একটা দ্রব, এইটার মধ্যে চিনি অনেক বেশি কিন্তু পানি অনেক কম, তাই এটাকে বলা হয় ঘন দ্রবণ। আর এইটার মধ্যে চিনি অনেক কম, পানি অনেক বেশি, তাই এটাকে বলা হয় হালকা দ্রবণ। যখন দুইটা পাশাপাশি আমি রাখবো এবং এইখানে একটু কি আছে, অর্ধভেদ্য আছে, মানে সবাই বেরোতে পারবে না, পাশাপাশি রাখার পরে আমি দেখলাম কি, আমি দেখলাম যে এখান থেকে পানি এইটার মধ্যে চলে যাচ্ছে।
এখান থেকে পানি এটার মধ্যে চলে যাচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই যে অর্থাৎ হালকা দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে কে চলে যাচ্ছে, দ্রাবক চলে যাচ্ছে। তাহলে হালকা দ্রবণ তার মানে কি দিয়ে যাচ্ছে, এই যে বৈষম্য ভেদ্য পর্দা, এই বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে যাচ্ছে। বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে সুন্দর মতো হালকা দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে পানি চলে যাচ্ছে। এই ঘটনাটার নামই বলা হয় অভিস্রবণ। অভিস্রবণ শব্দের অর্থ, অভিস্রবণ বলতে এটাই বোঝানো হয় কোনো একটা হালকা দ্রবণ থাকবে, কোনো একটা ঘন দ্রবণ থাকবে। ঘন দ্রবণের দিকে হালকা দ্রবণ থেকে কি চলে যাবে, পানি চলে যাবে। বুঝতে পারছো? কিচ্ছু বুঝে নাই? তাই কোনো কথাও নাই? কথা বলো, কে কোনটুকু বুঝে নাই? হ্যালো, কে কোনটুকু বুঝে নাই, বলো বলো। স্যার স্যার আরেকটু রিপিট। বলো, শুনি নাই। বলো। ভাই দেখ, কথা বলো না, সব বুঝলে তাহলে স্যার আমি ওই যে বলছেন হ্যাঁ বলো। হালকা দ্রবণ থেকে মানে ঘন দ্রবণের দিকে পানিটা চলে যাবে। হ্যাঁ এখানে কি আমরা দুইটা দুইটা পাত্রে কি, মানে এই বিষয়টা আবার বলেন, ওই যে বলছেন। ও আচ্ছা, আমরা বলি দুইটা সেম টাইপের পাত্র আছে। হ্যাঁ, সেম টাইপের পাত্র আছে। এটা আসলে পাত্র না, এগুলো ওই অবস্থা তৈরি করবো এইভাবে। তো সেম টাইপের পাত্র আছে, সেই দুই পাত্রের মধ্যে সেম সেম দ্রবণ আছে, একটা একটু হালকা একটু একটু ঘন। মানে তোমার আমি বানাইতে দিলাম, চা বানাইতে দিলাম, তুমি কাউরে বললো যে আপনি চিনি কম খান, আপনি চিনি বেশি খান। তখন তুমি একদম চিনি কম খাওয়ারটাকে কম দিলা, চিনি বেশি খাওয়ারটাকে বেশি দিলা। এইটাই আর কি। এরকম দুইটা পাত্র, এইটুকু বুঝছো? হ্যাঁ স্যার। তাই আর কোনো কারো কথা আছে না আমি সামনে যাবো? সামনে যান স্যার, না বুঝছি। ঠিক আছে, তাহলে আমি বললাম যে এইভাবে, তার মানে আমি এই যে পানিটা যেতে পারছে কেন, কারণ এই দিক থেকে দিয়ে যেতে পারলো এই জন্য যে যে এইটাতে পানি ঢুকতে দিচ্ছে, অন্য কেউ হলে হয়তো বা ঢুকতে দিত না। তাহলে এই যে দিল, তাহলে এটা কি বৈষম্য ভেদ্য পর্দা থাকার ফলে এখান থেকে যেতে পারছে। তাহলে আমরা তো জানি কোষ ঝিল্লি, তাহলে এই দুইটাকে এখন চোখ বন্ধ করে কোষ চিন্তা করো। তাহলে কোষ ঝিল্লির মধ্যে এই ঘটনাটা ঘটে। এই পাশাপাশি দুইটা কোষ থাকলে এইটা থেকে যদি এইটায় পানি যায়, তার মানে কি এইটাতে কি আছে, পানি বেশি ছিল কিন্তু পানি কম ছিল। এইভাবে কোষ দিলে এক কোষ থেকে আরেক কোষে এইভাবে কি হয়, এইভাবে সুন্দর মতো পানি ট্রান্সফার কিন্তু হইতে পারে। এই কথাটা কিন্তু পুরোপুরি কোষের জন্য সত্যি কথা। তাহলে এইভাবে যে পানি ট্রান্সফার হইতে পারে, তাহলে পানির সাথে সাথে কি যেতে পারে বলো তো? পানির সাথে সাথে বিভিন্ন জিনিস কি মিক্সড আছে না, পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, তাহলে ইত্যাদি আয়ন বা খনিজ লবণ চলে যাইতে পারে না? তাই আমি বলতে পারি এই যে সেলগুলোর মধ্যে, এই সেলগুলোর মধ্যে বৈষম্য ভেদ্য পর্দা থাকার ফলেই তো অভিস্রবণ হইতে পারছে। আর অভিস্রবণ হইতে পারছে বিধায় ওই পানির সাথে খনিজ লবণ চলে যাইতে পারছে। এই জন্য আমরা বলি কোষ ঝিল্লি একটা বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ কি করে চলাচল সে নিয়ন্ত্রণ করে, এবং পাশাপাশি কোষগুলোকে একে অপর থেকে আলাদা রাখে। কারণ কোষ ঝিল্লি তো অর্থাৎ আবরণ, অবশ্যই সে পাশাপাশি কোষকে আলাদা রাখবে, কিন্তু আলাদা থাকলেও বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায় তাদের মধ্যে অসমোসিস বা অভিস্রবণ হইতে পারে। ফলে পানি এবং খনিজ লবণ পাশের কোষ থেকে পাশের কোষে যেতে পারে। এইটুকু বুঝছো? শেষ, আমাদের এই অংশ শেষ, যদি বুঝে থাকো। বুঝছি। আর কোনো কথা নাই তো? সামনে আগাই। না, স্যার, সামনে। অনেক আজকে এই কথা নেটের কারণে কথা বোঝা যাচ্ছে না, আমি তাইলে ইয়ে করবো, মেসেজ দিও। মেসেজ চ্যাট অপশন আছে, সমস্যা হলে চ্যাট অপশনে লিখিয়ে দেবে, সমস্যা হয়। দেখো
এরপর আসলো আমরা এখন আরেকটা জিনিস করবো, দাঁড়াবো তোমরা কি এইটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না? এখনো উঠেই নাই আমার এখানে। সারিয়া, বুঝতে পারছি স্যার। আহাদ উঠছে, এখন উঠছে আহাদ? স্যার এখন উঠছে। এই ইমরান, ইমরান কই? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে? আগে আচ্ছা, ইমরান নেটের সমস্যা, আমি আশা করতেছি দেখা যাচ্ছে। দেখো, এখন যেটা তোমরা দেখতেছো, আমি এখন যেটা করব, পুরো কোষের আমরা এখন ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশনে তোমরা এটা লেখার দরকার নাই, তোমরা ভিডিওটা দেখতে পারো, অথবা তোমরা এখন স্ক্রিনশট নিতে পারো। না, একটা স্ক্রিনশট না। স্যার আমি অলরেডি নিয়েছি। আচ্ছা, ভেরি গুড। স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে আমি এখন এখানে কিছু কথা বলবো। এখন এখানে খেয়াল করো যে আমরা যদি বলি, আমি এখানে ইউক্যারিওটিক বলতে, কে বলবা ইউক্যারিওটিক বলতে কি বোঝানো হচ্ছে? প্রকৃত নিউক্লিয়াস ভেরি গুড, যুক্ত প্রকৃতি নিউক্লিয়াস যুক্ত কোষ। ইউক্যারিওটিক যে কোষটা আছে, এই কোষটার মধ্যে আমরা তো এখন ইউক্যারিওটিক করতেছি তো, তাহলে ইউক্যারিওটিকের মধ্যে কয় প্রকার আছে? দুই প্রকার। একটা কোষ প্রাচীর। কোষ প্রাচীর একদমই আলাদা না বলতো? আর কোষ প্রাচীরের বাইরে যেটা থাকবে, মানে কোষ প্রাচীর, একটা কোষের মধ্যে যদি কি থাকে, কোষ প্রাচীরও থাকে, ওই কোষটাকে যদি আমি বলি এটা হলো একটা কোষ প্রাচীর, আর বাকি যা থাকবে তাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। কি বলা হয় বলতো? প্রোটোপ্লাস্ট, বা আমরা বলতে পারি প্রোটোপ্লাজম। কি বলতে পারবো? প্রোটোপ্লাজম। এটুকু বুঝছো? তো মনে আছে তোমাদের, হ্যাঁ? আর এটা হলো কি? প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম। মানে আমি যদি বলি, একটা কোষের মধ্যে যদি হিসেব করি, একদমই সেল ওয়ালটা আলাদা বললাম, তাহলে একটা কোষের দুইটা অংশ থাকে মূলত। একটা হলো কোষ প্রাচীর উদ্ভিদ কোষে, আর বাকি অংশ প্রোটোপ্লাস্ট থাকে। তার মানে উদ্ভিদ কোষই একদমই আলাদা কোষ প্রাচীর। হ্যাঁ, যদি অনেকে বলে যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি ইউনিক বৈশিষ্ট্য, না, আসলে ইউনিক বৈশিষ্ট্য না, কারণ আমরা কোষ প্রাচীর দেখছিলাম ব্যাকটেরিয়াতে আছে, ছত্রাকে আছে। হ্যাঁ, তার মানে ইউনিক বৈশিষ্ট্য বলতে পারবো না, একটা প্রধান বৈশিষ্ট্য বলতে পারে। কারণ ইউনিক মানে কি অন্যতম, অনেকের মধ্যে এক, অর্থাৎ কেউ অন্য কারণে তার আছে একদম, এইটাকে আমরা ইউনিক বলতে পারি। কিন্তু কোষ প্রাচীর তো দেখা যাচ্ছে যে কার কার আছে? ব্যাকটেরিয়ার আছে, ছত্রাকের আছে। তার মানে উদ্ভিদ কোষে আছে, ব্যাকটেরিয়া আছে, ছত্রাকের আছে, আলাদা আলাদা অনেকের কোষ প্রাচীর থাকতে পারে। তো আমরা বলতে পারি কোষ প্রাচীর একটা আলাদা জিনিস, এবং আর কোষের আরেকটা হলো প্রোটোপ্লাস্ট। তাহলে আমরা আদর্শ ইউক্যারিওটিক কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা কোষ প্রাচীর আছে, আর একটা প্রোটোপ্লাস্ট আছে। ওর যে প্রোটোপ্লাস্টটা থাকে, প্রোটোপ্লাস্ট মানে কি? কোষ প্রাচীর বাদে যেটুকু অংশ, একদম এই এই পুরোটা। এই কোষ প্রাচীর বাদে যেটুকু অংশ থাকে, সেগুলোর মধ্যে কি কি থাকে একটু দেখো। এই যে প্রোটোপ্লাস্ট, এই প্রোটোপ্লাস্টের, এই প্রোটোপ্লাস্টের মধ্যে আবার থাকে হলো দুই ধরনের জিনিস। একটা হলো প্রোটোপ্লাজম, মানে একদম সজীব বস্তু, আর একটা হলো নির্জীব বস্তু। তো প্রোটোপ্লাস্টের যে সজীব বস্তুটা আছে, তোমার নির্জীব বস্তুটা আপাতত এখন একটু দেখিও না, এখন দেখার দরকার নাই। আমি আপাতত এইটুকু ক্রস করলাম। তোমরা শুধুমাত্র এটা দেখো যে প্রোটোপ্লাস্ট আছে, এই প্রোটোপ্লাস্ট মানে প্রোটোপ্লাজম যেটা আছে, এইটাই হলো কোষের সবচেয়ে সজীব অংশ। কোষের সবচেয়ে সজীব অংশ হলো প্রোটোপ্লাজম। তাহলে কোষ সবুজ প্রাচীর মানে এবং কেমন? সজীব মানে ওর মধ্যে সমস্ত বিক্রিয়া হবে, হ্যাঁ, ওর মধ্যে বিক্রিয়াগুলো হবে। আমি তোমাদের প্রথমে লাইফ কাকে বলে শেখাইছি না? আসলে প্রোটোপ্লাজমের বিক্রিয়াগুলোকে আমরা কি বলি? লাইফ বলি, মনে আছে? তাহলে এই ছিল প্রোটোপ্লাজম। এর মধ্যেই আসলে কোষের সমস্ত বিক্রিয়া হবে, দেহের বিক্রিয়াগুলো এখানে হয়। বুঝতে পারছো? তার মানে এইটাই হলো সজীব বলতে, এই সজীব বলতে এটাই বোঝানো হয়। এই কারো কোনো সমস্যা আছে এখানে? না। কারো কোনো সমস্যা নেই? ঠিক আছে, তার যখন এখানে
আর আমাকে চার্জ হয়ে যাবে। এখন দেখো, তারপর প্রোটোপ্লাজমের ক্ষেত্রে কি হবে? প্রোটোপ্লাজমের ক্ষেত্রে যে আমরা সজীব বস্তুর মধ্যে কোষ ঝিল্লি, আমরা তো এটুকু পড়ছি যে প্রোটোপ্লাজমের মধ্যে কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে। তো কোষ ঝিল্লির কথায় আগে আসি, কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আমি কোষ ঝিল্লির কথা অলরেডি বলে ফেলছি, তো কোষ ঝিল্লির কাজও বাদ, এটাও শেষ আমাদের। নিউক্লিয়াস আমরা এখন বলবো না। তাহলে আসে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কোনটা? এই কোষটার মধ্যে, এটা কোষ প্রাচীর যদি বাইরের এটা হয়, এটা হলো বাইরের কোষ প্রাচীর, এটা হলো কোষ ঝিল্লি, এটা হলো কোষ প্রাচীর, গেল দুইটা। এরপর আসলো কি, তার মানে আমি বললাম যে এটা এটা হলো একদম কোষ প্রাচীর বাইরেরটা, এরপর আসলো কোষ ঝিল্লি। এরপরে আসলো কি, এরপরে এই যে বাইরে এই যে যত ভিতরে যা থাকবে এটার নাম আমরা কি বলবো? এটার নাম আমরা বলবো সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজম বাদে বাকি যে অংশ থাকবে তার নাম বলবো নিউক্লিয়াস। এখন প্রশ্ন হবে, সাইটোপ্লাজমের মধ্যেই বাকি সব অঙ্গাণু থাকে, কোষের মধ্যে বাকি সব অঙ্গাণু থাকে। আমি কিন্তু অঙ্গ বলি নাই, অঙ্গাণু বলছি, কারণ এগুলো কোষের চেয়েও ক্ষুদ্র। কোষ যদি অঙ্গ হয় তার ভিতরে ছোট ছোট এই জিনিসগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু। তাহলে এটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটো মানে কোষ, প্লাজমা মানে গঠিত হওয়া, কোষ যেটা দিয়ে গঠিত হয়েছে, তাহলে সাইটোপ্লাজমীয় এগুলো হলো একটা অঙ্গাণু। এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে, এখানে তো সব অঙ্গ সেম না, দেখতে একই রকম না। তার মানে এই সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণু, কোষের অঙ্গাণু থাকবে, এই অঙ্গাণুগুলো হবে কয় প্রকার? দুই প্রকার। কারো কারো ঝিল্লি থাকবে, মানে ঝিল্লি বদ্ধ বা বৃত, তোমরা বদ্ধ পড়বা। ঝিল্লি বদ্ধ অঙ্গাণু, আর একটা হবে ঝিল্লি বিহীন অঙ্গাণু। মানে এইখানে কারো কারো ঝিল্লি থাকবে, কারো কারো ঝিল্লি থাকবে না। ঝিল্লি বদ্ধ অঙ্গাণু কারা কারা? লিখে ফেলো, লিখে ফেলো। আমি বলে দিই, লেখো, মা এরা পাগল, শুধু ভ্যা ভ্যা করে, লেখো, মা এরা পাগল, লিখে ফেলো, মা এরা পাগল, শুধু ভ্যা ভ্যা করে। লিখছি তো স্যার। লিখছো? হ্যাঁ স্যার। কেউ কি কিছু জিজ্ঞেস করছো না আমি সামনে আগাবো? না স্যার, লিখছি। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। পানি ঠিক আছে, এখান থেকে বল। মা এরা পাগল, শুধু ভ্যা ভ্যা করে। ঠিক আছে, এখন যদি লিখে থাকো তাহলে আমি বলবো যে তুমি যেটা যেটা লিখবে, মা, মাতে লেখো, মার নিচে দিয়ে লেখো মাইটোকন্ড্রিয়া, লেখো, মা নিচে টান দিয়ে লেখো মাইটোকন্ড্রিয়া। লেখা হয়েছে আশা করি। এরপরে এতে এই যে এরা, এরা দিয়ে লেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা দিয়ে লিখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এইটা লিখবে, এটা। এরা দিয়ে লিখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লিখছো? লিখছি স্যার। ঠিক আছে, এরপরে পাতে, পাতে লেখো প্লাস্টিড, পাতে লেখো প্লাস্টিড, প্লাস্টিড লিখবা। এরপরে গতে লিখবা গোলজি বস্তু বা গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাস, যার যেটা ইচ্ছা লাগে। স্পিডে লিখবা। লতে লিখবা লাইসোজোম।
লিখছো? হ্যাঁ স্যার। জি এরপরে ভ্যাতে লিখবে ভ্যাকিউল। ভ্যাকিউল আমি পরে আসতেছি, তোমরা ভ্যাকিউল লিখে লেখো। শুধু শুধুতে কিছু নাই? আর না, শুধু তিন কিছু নাই, শুধু এমনি বলার জন্য বলছি, ওটা মিলানোর জন্য বলছি। ভ্যাতে লিখো ভ্যাকিউল। স্যার আমার নেটে প্রবলেম করছে এই জন্য এনদি চলে গেছি, ওই পাগলের ওখান থেকে যদি আরেকবার বলতেন। ও পাগলের জন্য এই যে দেখো, রা- তারই এখানে দেখো প্লাস্টিড, পাতে প্লাস্টিড, গতে গোলজি বস্তু, আর লতে লাইসোজোম। স্যার এরা রাত এ তো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর রা মানে কি? এরা এরা রাতে একসাথে এরা। ও জি স্যার। আর লিখছো? হয়েছে স্যার। তাহলে আর শুধু ভ্যা ভ্যা করে, ভ্যাতে যেটা দিচ্ছে সেটা লেখো। ওই এইটুকু তোমাদের এই পর্যন্ত, এইটুকু জানলেই হবে আশা করি। এর বাইরে আমি আর বললাম না, অনেক কথা আছে। ঠিক আছে, এখন দেখো, তাহলে ভ্যাকিউল গেল, হ্যাঁ, এইটুকু শেষ। তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আমরা একভাবে মুখস্থ করে ফেলবো। মা, এরা পাগল, শুধু ভ্যা ভ্যা করে। মাতে মাইটোকন্ড্রিয়া, এরাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাতে হলো কি প্লাস্টিড, গতে গোলজি বস্তু, লটে লাইসোজোম, ভ্যাতে ভ্যাকিউল। ভ্যাকিউল মানে কোষ গহ্বর, লিখে ফেলো, ভ্যাকিউল মানে কোষ গহ্বর। লিখে ফেলবা ভ্যাকিউল অর্থ কোষ গহ্বর। এবং এটা লিখবা, এই ভ্যাকিউল বলতে এটা উদ্ভিদ কোষের কোষ গহ্বর বোঝায়। জাস্ট উদ্ভিদ দিয়ে লিখে রাখো, উদ্ভিদ কোষের কোষ গহ্বরকে বলা হয় ভ্যাকিউল, আর প্রাণী কোষের কোষ গহ্বরকে বলা হয় ভেসিকল। প্রাণী কোষে তো কোষ গহ্বর থাকেই না, যদিও থাকে ছোট, সেগুলাকে বলা হয় ভেসিকল। এটুকু বুঝছো? জি এই শেষ, তাহলে এইটুকু শেষ, হ্যাঁ। এখন দেখো, তাহলে ঝিল্লিবদ্ধ কথা বলো, আমি কি সামনে আগাবো কিনা, একটু সাড়া দিবা কেউ একজন। ইয়ে, যেটা আর প্রাণী কোষের কোষ গহ্বরকে? ভেসিকল বলে, ভেসিকল, ভেসিকল। হয়েছে? লিখছি স্যার। ঠিক আছে, তাহলে আমি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বললাম। এখন আসলো ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো ঝিল্লিবিহীন অঙ্গাণু আর ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে তোমরা যেটা ঝামেলা করো, তোমরা কোনটা করো জানো? ওই যে আমি এরা দিছি, এরা, তোমরা এতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ধরে ফেলো, আর রতে বলে ফেলো রাইবোজোম। না না, রাইবোজোম কিন্তু ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না। তাহলে আমরা এখানে ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে পড়বো রাইবোজোম, কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন, এবং সেন্ট্রিওল। এবং কি করবো আমরা? সেন্ট্রিওল, মনে থাকবে। স্যার আবার একটু। এই যে সামনে স্ক্রিনে আছে, ঝিল্লিবিহীন অঙ্গাণু হলো রাইবোজোম, কোষ কঙ্কাল এবং সেন্ট্রিওল। স্ক্রিনে আছে সামনে, দেখ। রাইবোজোম, কোষ কঙ্কাল এবং সেন্ট্রিওল। তোমরা এই সেন্ট্রিওলটাকে লিখবে সেন্ট্রোজোম, লিখবে তাহলে ভালো। না হলে সমস্যা নাই, তোমার বইতে আছে, তুমি পড়তে পারবা, পড়লেই হবে। ওকে, তিনটা জিনিস চলে গেল। এটুকু ক্লিয়ার হইছে? জি তার মানে আমি যে এই যে এখান থেকে যে একটা নাইকোপ্লাস্টিডের পরে প্রোটোপ্লাজম বলে ফেলছি,
কোষ ঝিল্লি বলে ফেলছি, সাইটোপ্লাজমের কোষগুলো এগুলো সব বলে ফেলছি, এখানকার কোনো সমস্যা নাই না আমার, এগুলো এগুলো তো ক্লিয়ার একদম, তোমরা এখন বুঝছো। তাইলে এগুলা বাদ। এরপরে থাকে কে, এরপরে থাকে হলো নিউক্লিয়াস। এরপরে থাকে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের আরেকটা অংশের নাম কি? প্রোটোপ্লাজমের আমরা কোষ ঝিল্লি পরে ফেলছি, সাইটোপ্লাজম পরে ফেলছি, প্রোটোপ্লাজমের আরেকটা অংশ আছে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসটা আসলে কি করে? এই নিউক্লিয়াসটা আসলে এর ভিতরে কয়েকটা জিনিস থাকে। একটা হলো নিউক্লিয়ার ঝিল্লি থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিওলাস থাকে, তোমরা এটা জানো। এই যে একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের এই আবরণকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি। আর ও এই ভেতরে যা থাকবে এটা বলে নিউক্লিওপ্লাজম, মানে থকথকে জেলির মতো যে প্লাজম থাকবে, এই নিউক্লিওপ্লাজম, তার মধ্যে এরকম ক্রোমাটিন বস্তুগুলো থাকবে যেগুলো পরে ক্রোমোজোম হয়। আর ছোট করে নিউক্লিওলাস থাকে। তোমরা খুব ভালো করে এটা জানো, নিউক্লিয়াসের ভেতরে কথা আমি অনেক আগে বলি। তাহলে এই ছিল আমাদের কোষের মধ্যে প্রোটোপ্লাজমের সমস্ত অংশ। তার এগুলোর মধ্যেও এই যে এগুলো যা যা বলছেন আপনি, এগুলো সব শেষ বুঝলাম। তো এগুলোকে নির্জীব বস্তুকে, নির্জীব বস্তু হলো যে কোষের খাদ্য লাগে না, যে যার খাদ্য লাগবে সে চলতে হবে, সে তো শক্তি তৈরি করবে, সে বাকি সমস্ত বিক্রিয়া ঘর হিসেবে কাজ করবে। তাহলে ও যদি বিক্রিয়া ঘর হিসেবে কাজ করে, তাহলে এখানে কি পাবো? এখানে বিভিন্ন সজীব না নির্জীব বস্তু পাবো, যেমন কার্বোহাইড্রেট পাবো, প্রোটিন পাবো, লিপিড পাবো। এগুলো আসলে কি, এগুলো এখানে থাকবে, উৎপন্ন হবে, কোষে সাহায্য করবে, কোষের শক্তি তৈরিতে সাহায্য করবে। এগুলো থেকে আবার নিশ্চিত একটা এনজাইম তৈরি হবে আমার বডি চলাচলের জন্য, হরমোন তৈরি হবে আমার বডি চলার জন্য, নেকটার, পিগমেন্ট, রং তৈরি করার জন্য। এগুলো দরকার নেই, নেকটার এখানে মাইক্রোসার জন্য এটা আলাদা। এরপরে থেকে বর্জ্য পদার্থ, রেজিন, ট্যানিন, এগুলো তোমার আর মনে রাখার দরকার নেই। আর তুমি শুধু এটা মনে রাখো যে কোষ প্রাচীর, সরি, একটা কোষের মধ্যে কোষ প্রাচীর থাকবে, এরপরে প্রোটোপ্লাস্ট থাকবে। প্রোটোপ্লাস্টও তোমার এখন প্রয়োজন নাই, তুমি বলো যে কোষ প্রাচীর থাকবে, বাকি প্রোটোপ্লাজম থাকবে। তাহলে এই দুইটা জিনিস মনে রাখলেই হবে, এই সাইডটা মনে রাখলেই হবে। ওকে, এটুকু এইটুকু তার আমার কোনো কথা নাই, এইটুকু তোমরা, আমি আশা করি তোমরা বুঝছো এটুকু। হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে এই ছিল আমার এই, এটা যে আমরা এখন রোড ম্যাপ তৈরি করে ফেলছি যে আমরা কি কি পড়বো। হ্যাঁ, আমাদের রোড ম্যাপ তৈরি হয়ে গেছে, আমরা সামনে কি কি পড়বো। এখন দেখো, এখন আমরা যেটা পড়বো, আমরা সর্বপ্রথম পড়বো হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে সর্বপ্রথম যেটা পড়বো সেটা হলো মাইটোকন্ড্রিয়া। কি পড়বো আমরা? ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে সর্বপ্রথম পড়বো হলো আমরা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা আসলে কি? মাইটোকন্ড্রিয়াটা শব্দটা থেকে এসেছে এটা মনে রাখতে হবে, লিখে ফেলো। মাইটোস, মাইটোস, মাইটোস শব্দের অর্থ সুতা। মাইটোস শব্দের অর্থ সুতা, আর কন্ড্রিয়ন মানে হলো দানাদার। মাইটোস শব্দের অর্থ সুতা, আর কন্ড্রিয়ন মানে হলো দানাদার। মাইটোস শব্দের অর্থ হলো সুতা, মাইটোস মানে হলো সুতা। আমি যদি বলি মাইটোস শব্দের অর্থ হলো সুতা, মানে আমি ধরো ফাইবার দিয়ে দিলাম সুতা। আর কন্ড্রিয়ন, কন্ড্রিয়ন, কন্ড্রিয়ন শব্দের অর্থ হলো, কন্ড্রিয়ন শব্দের অর্থ হলো দানাদার। দানাদার শব্দ মানে হলো, গ্র্যানুলোসাইট বলা হয়, গ্র্যানিউলস বলা হয়। আমি এটা এমনি কি বলি, মাইটোস মানে দানাদার, এটা একটু মনে রাখো। ওকে, লিখছো? জি এটুকু ক্লিয়ার? আচ্ছা, স্যার কনজিউমটা একটু আবার বলেন। দানাদার, দানাদার, কন্ড্রিয়ন মানে দানাদার। এখন প্রশ্ন হলো মাইটোকন্ড্রিয়া আবার কেমন ধরনের কথা, এটা কেমনে মিলবে? তো এইটা তো খুব অতি ক্ষুদ্র, তোমরা ভালো করে মনে রাখো। একটা সেলের যত সহজে আমি মাইক্রোস্কোপে ও সেল ওয়ালটা দেখে ফেলি, সেলের ভেতরে যে অঙ্গাণু আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এগুলা এমনি তো সম্ভবই না দেখা, সাধারণ মাইক্রোস্কোপে এগুলো দেখাই সম্ভব না। বুঝছো, এগুলা এত ছোট হয়। হ্যাঁ, তো এইটা যখন, এই মাইটোকন্ড্রিয়াটা যখন কোষের মধ্যে দেখছিল, তখন আসলে এই মাইটোকন্ড্রিয়াটা দেখছিলেন সুতার মতো।
বুঝছো? এই সুতার মতো, এবং মাইক্রোস্কোপে যখন দেখছিল একদম সুতার মতো এবং দানাদার, দেখতে কি দানা দানা সুতার মতো, তখন এটার নাম দিচ্ছে মাইটোকন্ড্রিয়া। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন এটা গেল। এরপর আসলো কি? এরপর আসলো হলো এই যে মাইটোকন্ড্রিয়াটা, আমি এখানে অনেক কথাবার্তা বলবে মাইটোকন্ড্রিয়া, আমি আগে মাইটোকন্ড্রিয়ার পরিচয়টা দিয়ে দিই, তারপরে কথাবার্তা সব। মাইটোকন্ড্রিয়ার যে পরিচয়টা আছে, এই তোমরা এখানে দেখো তো মাইটোকন্ড্রিয়াটা কি, এখানে কি দেখাচ্ছে? এখানে যে মাইটোকন্ড্রিয়াটা দেখাচ্ছে, এই মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে বাইরের যে স্তরটা, হ্যাঁ, এই যে সবচেয়ে বাইরের যে স্তরটা, এই মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে যে বাইরের লেয়ারটা, এই বাইরের লেয়ারটাকে আমরা বলবো হলো বহিঃঝিল্লি। কি বলবো মাইটোকন্ড্রিয়াটা, কি বলবো আমরা? বহিঃঝিল্লি, মনে থাকবে? এইটাকে বলা হয় বাইরের স্তর বা বহিঃঝিল্লি। বুঝছো? এইটাকে আসলে তোমার বইতে ঝিল্লি বলছো, তোমার বইতে ঝিল্লি বলতে আসলে মাইটোকন্ড্রিয়ার দুইটা ঝিল্লি কি বোঝানো হয়েছিল। তাহলে এটা হলো মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে বাইরের স্তর, এটাকে বলা হয় ঝিল্লি, বহিঃঝিল্লি। আর আরেকটা বলছে কি, আর ভেতরে দেখো তো কি হলো, ভেতরে দেখো তো আরেকটা কেমন একটা ভাঁজ হয়ে গেছে না? আমি নিজের হাতে এঁকে বলি, এটা হলো বাইরের ঝিল্লি, আর এইটা হলো দেখো এরকম 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 ভেতরে একটা ভাঁজ হয়ে গেছে না? ধরো যদি এটা ভাঁজ না হয় তাহলে কেমন থাকতো, একদম সোজা থাকতো না? তার মানে মনে হচ্ছে দুইটা স্তর থাকতো না? দুইটা স্তর থাকতো। আসলে এখনো মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তরই আছে, একটা হলো বহিঃঝিল্লি, আর ভেতরেরটা এরকম ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজ হয়ে গেছে এই অন্তঃঝিল্লি, এই অন্তঃঝিল্লির এইটার নাম বলা হয় হলো ক্রিস্টি। কি নাম বলা হয় বলো তো? ক্রিস্টি, মনে থাকবে? এইটার নাম বলা হয় ক্রিস্টি। এই যে এই ক্রিস্টি বলা হয়, এটুকু বুঝছো তোমরা? কিস্তি নিয়ে একটু আবার একটু বলেন। ওই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ওর দুইটা স্তর থাকে, একটা তো বাইরের স্তর বহিঃঝিল্লি থাকে, আর ভেতরের যে স্তরটা থাকবে মানে ওর কোষ ঝিল্লি যেরকম ছিল না, মাইটোকন্ড্রিয়ার এরকম ঝিল্লি বা পর্দা থাকে। তো ওই পর্দাটাই আসলে দুইটা স্তরে আবৃত, এইটা হলো একটা হলো বহিঃস্তর, একটা হলো কি একটা ভেতরের স্তর। তাহলে এইটাকে আমরা বলবো এই যে এই ভেতরের স্তরটা আসলে ভাঁজ হয়ে যায়, ভাঁজ হয়ে গিয়ে এরকম দেখো একটা সুন্দর কাঠামো তৈরি করছে। এই যে এই ভাঁজ হয়ে সুন্দর কাঠামোটাকে বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার যে ভাঁজ অংশ থাকে তাকে বলা হয় ক্রিস্টি, মনে থাকবে? ক্রিস্টি, এটাকে বলা হয় ক্রিস্টি। বুঝতে পারছো? কোনো কথা নাই, কোনো সাড়া নাই, লিখতেছ না? জি স্যার। সবাই যে আসো, না নাই, সবাই না, আসি স্যার। তুমি আর বিজয় আছো, দেখো। তাহলে এরপর আসলো কি, এটা হলো ক্রিস্টি বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে ভাঁজের এই অংশটাকে আমরা বলবো কি ক্রিস্টি। ওকে, তাহলে আমি বলতে পারি এটা হলো আউটার মেমব্রেন, এই আউটার মেমব্রেন মানে এক বহিঃঝিল্লি, এরপরে ভেতরে ভাঁজ যেটা হয় তার নাম ক্রিস্টি। ওকে, এই দুটা পেলাম, ক্রিস্টি পেলাম। এরপরে ক্রিস্টির মধ্যে মানে ক্রিস্টি যেটা থাকে, ক্রিস্টির মধ্যে যে ভেতরে যা কিছু আছে, ক্রিস্টির মধ্যে ভেতরে যা কিছু আছে, তার আগে একটু বলে দিই, বৃষ্টির গায়ে ছোট 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 কি থাকে? এরকম দানাদার 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 ছোট 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 জিনিস থাকে, এগুলাকে বলা হয় অক্সিজম। কি বলা হয় এগুলাকে? অক্সিজম বলা হয়, মনে থাকবে? এদেরকে বলা হয় অক্সিজম। এগুলো একদম বৃন্তযুক্ত, বৃন্ত তো বুঝছো না? কোন জিনিসের মধ্যে এরকম বৃন্ত থাকে, হ্যাঁ, এটাকে বলে বৃন্ত। এরকম বৃন্তযুক্ত মানে হচ্ছে ফোসকা ফুটে গেছে, বৃন্তযুক্ত, এই বৃন্তযুক্ত এই জিনিসটাকে আমরা বলবো কি অক্সিজম। কি বলবো? অক্সিজম। এগুলো হলো অক্সিজম থাকবে। ওকে, এগুলো গোলাকার বিন্দুযুক্ত বস্তু। তাহলে কৃষ্টির গায়ে ছোট ছোট কি থাকে? অক্সিজম থাকে। ওকে, এগুলো হলো বৃন্তযুক্ত মানে ছোট একটু বেড়ে আছে, এইটাকে বলো অক্সিজম। অক্সিজমের মধ্যে কি থাকে স্যার? অক্সিজমের মধ্যে এনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিশাল বিক্রিয়া হবে, সহজ কথায় বললে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি বিক্রিয়া হবে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের যেমন পুরো সারা দেশের বিদ্যুৎ তৈরি করার জন্য পাওয়ার গ্রিড আছে না, ঠিক তার মানে আমরা জ্বালানি দিব, সেখান থেকে বিদ্যুৎ তৈরি হবে। একটা সেলের মধ্যেও করা হয় এইরকম জ্বালানি, অর্থাৎ খাদ্যটা গিয়ে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম বিক্রিয়াগুলোই সব কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ভেতরে হয়। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে বিক্রিয়া হয়ে
শক্তি তৈরি হয়। তাহলে এই যে এত বিশাল একটা কাজের, একটা সেলের ভিতরে বিশাল একটা কাজ করে আছে, তাই ওর জন্য এই মাইটোকন্ড্রিয়াটা কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ জায়গা। মানে হলো সবকিছুই যদি এখন মাইটোকন্ড্রিয়া ধরো যে কোনো কাজ করতে গিয়ে যদি নিউক্লিয়াসের কথা শুনতে হয় বারবার, নিউক্লিয়াস বলো ওইটা করো ওইটা করো এইটা করো, তাহলে তো বিপদ। কারণ তার তো নিজস্বতা থাকা লাগবে, সে তো ওর নিজের মতো করে কাজ করতে পারে। তো সে যখন নিজের মতো করে কাজ করবে, তাহলে তার তো নিজস্ব একটা কি সরকার ব্যবস্থা থাকা লাগবে। সেই সরকার ব্যবস্থার জন্য বসে আছে কে স্যার? ডিএনএ বসে আছে। তার মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু ডিএনএ থাকে, এই ডিএনএটা বৃত্তাকার ডিএনএ। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে আলাদা করে, মনে থাকবে। জি স্যার। স্যার, অক্সিজেনের মধ্যে কি থাকে? এনজাইম থাকে, এনজাইম বিক্রিয়া করার জন্য এনজাইম লাগে, হ্যাঁ। এই এনজাইম গুলো থাকে, যেহেতু এটা পাওয়ার হাউস হিসেবে কাজ করে, ওটা প্রচুর বিক্রিয়া হবে, তাহলে এর ভিতরে এনজাইম থাকবে। আর এর ভিতরে একটা কি থাকবে? ডিএনএ থাকবে। এখন এই যে অক্সিজেন আছে, তারপরে এর ভিতরে আবার কি আছে? ডিএনএ আছে। অক্সিজেন ডিএনএ গুলো কোথায় আছে? ক্রিস্টির ভেতরের এইরকম একটা জিনিসের মধ্যে আছে না, তরলের মতো করে। ওই ক্রিস্টির ভেতরে এই তরলটাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে মাতৃকা।